শুভ সন্ধ্যা কৃষক ভাই বোনেরা। আজকে আমাদের নিউজ চ্যানেল ভ্যানগার্ড আয়োজিত কৃষি কথা টিভি শোতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এখানে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের মৌমাছি পালন। মৌমাছি পালন করে আমরা যে মধু যেটা পাই, মধুটা আমাদের একটা অনেক উপকারী জিনিস, যেটা আমাদের জন্মের থেকে মৃত্যু পর্যন্ত আমাদের কাজে লাগে। তো ওর সম্বন্ধে আমরা আমাদের যে কাছে আছেন বিশেষজ্ঞ মৌমাছি নিয়ে যারা কাজ করেন, ওনার থেকে আমরা আরও বিস্তারিতভাবে জানব। এর আগে প্রথমে আমি আমার একটু পরিচয় করে দিতে চাই। আমি হলাম ডক্টর ধর্মেন্দ্র দেববর্মা, আর আমি কৃষি সম্প্রসারণ বিভাগে কৃষি মহাবিদ্যালয়ে, ত্রিপুরার একমাত্র কৃষি মহাবিদ্যালয়ে কর্মরত। তো আমরা আজকে আমাদের এই কলেজেরই একজন বিশেষজ্ঞ, যিনি আমাদের মৌমাছি জাতীয় পতঙ্গ জাতীয় জিনিসগুলো নিয়ে উনি কাজ করতে থাকেন, রিসার্চ করেন আমাদের কলেজে, এই যে মহাবিদ্যালয়ে। ওনার নাম হচ্ছেন ডক্টর নবেন্দু নায়ার। আর আমরা চেষ্টা করব ওনার থেকে আরও অনেক কিছু জানার জন্য মৌমাছি পালনের দিক থেকে। তো প্রথমে আমি ওনাকে একটু পরিচয় করিয়ে দিতে চাই। ওনার নাম হচ্ছে ডক্টর নবেন্দু নায়ার। নমস্কার। প্রথমে আপনি আমাদেরকে একটু বলুন, আমাদের কৃষক ভাই বোনেদেরকে, মৌমাছি জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, এটা কি, এটার সম্বন্ধে যদি আপনি একটু আমাদেরকে বলে দেন। মৌমাছি একটি পতঙ্গ, শুধু পতঙ্গ নয়, আমি বলবো এটা একটি উপকারী পতঙ্গ। এবং আমরা জানি যে আমাদের আমাদের পৃথিবীতে যত প্রাণী রয়েছে, প্রাণীর মধ্যে সবথেকে বেশি সংখ্যা রয়েছে কিন্তু পতঙ্গদের। কিন্তু এই যে যত পতঙ্গ রয়েছে তাদের মধ্যে মৌমাছি কিন্তু সবথেকে উপকারী মানুষের জন্য। এই মৌমাছির গুরুত্ব কিন্তু আমরা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা উপলব্ধি করতে পারি। এরা যে আমরা সবাই জানি যে মধুর যে কি গুণ উপকারিতা, এটা আমরা সবাই জানি। এবং এই মধু কিন্তু একমাত্র এই একটি প্রাণী যারা মৌমাছি, তারাই কিন্তু এটা উৎপাদন করতে পারে। শুধু মধু উৎপাদন নয়, এই মধু উৎপাদন করতে গিয়ে তারা কিন্তু আমাদের যে কৃষক ভাইরা যে শাকসবজি বা যেসব ফসল চাষ করেন, সেগুলোর কিন্তু পরাগ সংযোগ ঘটান। বিজ্ঞানীরা বলে থাকেন যে মৌমাছি না থাকলে নাকি 4 বছরের মধ্যে মানব সভ্যতাই ধ্বংস হয়ে যাবে। তার কারণটা হচ্ছে যে এই আমরা যে কৃষিকাজ করি, এই কৃষিকাজের জন্য যে পরাগ সংযোগটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটা মুখ্য ভূমিকা কিন্তু পালন করে থাকে মৌমাছিরা। আপনারা জানতে পেরেছেন যে উনি বললেন কিছুটা জিনিস আমাদেরকে মৌমাছি সম্বন্ধে, যে মৌমাছি জিনিসটা কি, আর ওটা কি কি কাজে, আমাদের কৃষিকাজে, আমাদের কৃষক ভাই বোনেদের কী কী উপকারিতা আসতে পারে, ওটার সম্বন্ধে একটু বলেছেন উনি। আরও কোনো কিছু জানবো আমরা ওনার কাছ থেকে। আর দ্বিতীয়ত আমি ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব, ওটা হচ্ছে মৌমাছি পালনের উপকারিতা, যিনি উনি হয়তো একটু বলেছেন যদিও, তবু আমি আরেকটু ওনার সম্বন্ধে জানতে চেষ্টা করব, কি কি উপকারিতায় আমাদের কাছে হতে পারে মৌমাছি পালনটা। হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে প্রধানত মধুর যে গুণ, খাদ্য গুণ, সেটা আমরা সবাই জানি। এবং মধুর গুরুত্ব কিন্তু মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হয়। কারণ আমরা জানি যে বাচ্চারা যখন জন্মায় তখন কিন্তু তাদের মুখে মধু দেওয়া হয়। যে কোনো পুজো পার্বণ বলুন বা আচার অনুষ্ঠান বলুন, সেখানে কিন্তু মধুর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু এই ছাড়াও মধুর কিন্তু একটা, যেটাকে বলা হয় ঔষধীয় গুণ, সেটা কিন্তু মারাত্মক। কারণ এই মধুর থেকে কিন্তু অনেক মারাত্মক অসুখের কিন্তু ওষুধ তৈরি হয়। এবং শুধু মধু নয়, মৌমাছি তাদের যে কলোনি বা হাইভ বা যেটা বলুন তাদের ঘর, সেখানে কিন্তু মধু ছাড়াও আরও অনেক কিছু কিন্তু তারা তৈরি করে। যেরকম ধরুন রয়্যাল জেলি, প্রোপোলিস, ঠিক আছে, মোম করে, তারা মোম দিয়ে চাকটা তৈরি করে। এছাড়াও মৌমাছি যে হুল ফোটায়, আমরা জানি মৌমাছি কামড়ায় না, মৌমাছি যেটা করে সেটা হচ্ছে হুল ফোটায়। এই হুলের মধ্যে কিন্তু যে বিষটা, আমরা যেটাকে বিষ বলি, সেটা কিন্তু আসলে একটা ওষুধ। এটাকে বি ভেনম বলা হয়। এবং এই বি ভেনম থেকেও কিন্তু বিভিন্ন ধরনের ওষুধ তৈরি হয়, যেরকম বাতের ব্যথার ওষুধ বা আরও বেশ কিছু ওষুধ তৈরি হয়। এবং বর্তমানে যে ক্যান্সারের প্রতিষেধক হিসাবেও কিন্তু মধুর যে গুরুত্ব রয়েছে,
প্রধানত বি ব্রেড যেটা, সেটার ওপরে কিন্তু গবেষণা চলছে। কিন্তু এইগুলো ছাড়াও যেটা আমি একটু আগে বলছিলাম যে পরাগ সংযোগ, এই পরাগ সংযোগের জন্য কিন্তু মৌমাছিদের গুরুত্ব আমরা কখনোই অস্বীকার করতে পারি না। এবং দেখা গেছে যে বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছেন যে যে সমস্ত ফসলের মধ্যে মৌমাছি ছাড়া পরাগ সংযোগ হচ্ছে এবং যে সমস্ত ফসলের মধ্যে মৌমাছিরা পরাগ সংযোগ করছে, সেখানে কিন্তু বেশ কয়েক গুণ বেশি পরিমাণ উৎপাদন কিন্তু আমরা সেখানে পাচ্ছি। এবং শুধুমাত্র তাই নয়, এই মৌমাছির যে কার্যপ্রণালী, এই যে মৌমাছি কার্যপ্রণালী, এরা সকাল থেকে রাত পর্যন্ত এদের কাজ করে যায় এবং এদের যে ঘর রয়েছে তার মধ্যে বিভিন্ন ধরনের মৌমাছি রয়েছে এবং বিভিন্ন ধরনের মৌমাছির বিভিন্ন কাজ রয়েছে। তারা কিন্তু এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে এগুলো সফলতার সাথে করে যায়। তো এইগুলো দেখেও কিন্তু আমরা মৌমাছির থেকে শিখতে পারি যে কিভাবে সুষ্ঠু জীবনযাপন করা যায়। এবং শুধু তাই নয়, মৌমাছি পালনে কিন্তু একটা যে আনন্দ রয়েছে, সেই আনন্দটা কিন্তু মৌমাছি পালন না করলে উপভোগ করা যায় না। আপনারা শুনেছেন সবাই যে কি মানে মৌমাছি জিনিসটা, যে মধু জিনিসটা যেটা আমরা মৌমাছি পালন করে পাই, ওটা আমাদের কি আমাদের জীবনযাপনে, মানে আমাদের মৃত্যু থেকে, উনি ঠিক বললেন যে মৃত্যু থেকে, আমাদের জন্মের থেকে মৃত্যু পর্যন্ত আমাদের কাজে লাগতে পারে মধু যে জিনিসটা, যেটা আমরা মৌমাছি পালন করে পেতে পারি। ঠিক আছে, এছাড়াও উনি অনেক ধরনের উপকারিতা বলেছেন, আপনারা শুনেছেন হয়তো। আমি একটু এগিয়ে যাব, যেটা হচ্ছে মৌমাছি কই ধরনের হয়ে থাকে ওটার সম্বন্ধে আমরা একটু জানবো আমাদের বিশেষজ্ঞ নবেন্দু নায়ার স্যারের কাছ থেকে। মৌমাছি সাধারণত যেটা হয়, 5 ধরনের মৌমাছি হয়। 5 ধরনের মৌমাছির মধ্যে কিন্তু 2 ধরনের মৌমাছি আমরা পালন করি, যেখান থেকে আমরা মধু উৎপাদন করি। এবং বাকি যে 3 ধরনের মৌমাছি রয়েছে তারাও মধু উৎপাদন করে, কিন্তু তারা প্রকৃতির মধ্যেই করে, কিন্তু তাদেরকে আমরা পালন করতে পারি না। এর মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যে যেটা প্রধান যেটা পাওয়া যায়, দেখবেন যে বাড়িঘর ধরের মধ্যে রয়েছে বা বড় বড় গাছের মধ্যে বেশ বড় বড় চাক করে থাকে এবং তাদের সাইজটাও অনেকটা বড় হয়, তারা হচ্ছে পাহাড়ি মৌমাছি, এপিস ডরসাটা। এরপরেও একটা রয়েছে এপিস মেলিফেরা, যেটা হচ্ছে ইউরোপীয় মৌমাছি বা ইটালিয়ান বি বলা হয়। এরা কিন্তু আমাদের ভারতবর্ষে ছিল না, এদের ইউরোপ থেকে আমদানি করা হয়েছিল এবং বর্তমানে 1960-এর দিকে আনা হয়েছিল। এবং বর্তমানে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এপিস মেলিফেরার চাষ খুব মানে কৃষকরা করে খুবই লাভবান হচ্ছেন। তৃতীয়ত হচ্ছে এপিস সেরানা, যেটা আমাদের ত্রিপুরা রাজ্যে খুব পরিমাণে হয় এবং এদের থেকেও আমরা পালন করতে পারি এবং এদের থেকে মধু উৎপাদন হয়, কিন্তু এদের পরিমাণটা একটু কম হয় এপিস মেলিফেরার থেকে। এছাড়াও হচ্ছে এপিস ফ্লোরিয়া, যেটা লিটল বি বলা হয়। এরাও হচ্ছে পরিবেশের মধ্যেই এরা চাক তৈরি করে, কিন্তু এদের সাইজটা আর একটু ছোটো, কিন্তু এদেরকে আমরা পালন করতে পারি না, বা মানে বৈজ্ঞানিকভাবে এদেরকে পালন করা সম্ভব নয়। এবং পঞ্চম হচ্ছে আমাদের যেটা স্টিংলেস বি বা ড্যামার বি, ট্রাইগোনেল্লা স্পিসিস। এরা কিন্তু সাইজে খুবই ছোট হয় এবং মৌমাছির মধ্যে যে স্টিং যেটা বলেন, যেটা হুল, সেটা কিন্তু এদের মধ্যে থাকে না, এই জন্য স্টিংলেস বি এদেরকে বলা হয়। এরা খুব ছোট, আমরা যে কোনো ফসলের মধ্যে ফুলে গেলে আমরা দেখতে পাবো যে খুব ছোট ছোট মৌমাছির মতন তারা পরাগ সংযোগ করছে, তারাই হচ্ছে ট্রাইগোনেল্লা স্পিসিস। তো আপনারা শুনেছেন যে মানে আমাদের কাছে বি যে মৌমাছিটা অনেক ধরনের হয়ে থাকে, তার মধ্যে আমি আমার যে ব্যক্তিগতভাবে আমার নিজের প্লাস আমার কৃষক ভাই বোনেদের জন্য মানে আমি একটা প্রশ্ন করতে চাইবো স্যার থেকে, আবার একটা জানার চেষ্টা করব, ওটা হচ্ছে কোন যে মৌমাছিটা আমরা পালন করলে আমাদের উপকারে আসতে পারে, আর এটা কিভাবে করতে পারবো, আমরা চাষটা কিভাবে করব মৌমাছি চাষটা। তাহলে হ্যাঁ, যেটা আমি বললাম যে আমরা ভারতবর্ষে 2টো মাত্র মৌমাছি পালন করা যায়, একটা হচ্ছে এপিস সেরানা ইন্ডিকা এবং আরেকটা হচ্ছে এপিস মেলিফেরা। কিন্তু বিষয়টা হচ্ছে কি, এই মৌমাছি পালন করতে গেলে একটা নির্দিষ্ট বাক্সের দরকার হয়, যেটাকে হাইভ বলা হয়, বি হাইভ। এই বাক্সটা কিন্তু আলাদা হয় দুটো জাতের জন্য। এপিস মেলিফেরার জন্য যেটা হয় মেনলি ল্যাংস্ট্রোথ টাইপের হয়, এবং এপিস সেরানার জন্য যেটা লাগে হচ্ছে নিউটন টাইপ লাগে। তো এবং এই একটা জাতের মৌমাছি কিন্তু যে বাক্সটা, তার জন্য নির্দিষ্ট বাক্স রয়েছে, মানে এপিস মেলিফেরাকে আমি এপিস সেরানার বাক্সের মধ্যে করতে পারবো না, আবার এপিস সেরানাকে আবার এপিস মেলিফেরার বাক্সের মধ্যে আমরা করতে পারবো না। তো যেটা দরকার কি, প্রথমত হচ্ছে আমাদের বাক্সটা দরকার, এবং বাক্সের মধ্যে একটা নির্দিষ্ট স্পেসিফিকেশান থাকে। এই বাক্সের মধ্যে বেশ কিছু অংশ রয়েছে। একদম নিচেরটা হচ্ছে বটম বোর্ড, তারপর হচ্ছে ব্রুড চেম্বার, যেখানে মৌমাছিরা তাদের ডিম পাড়ে এবং বাচ্চাদের লালন পালন করে, রানী থাকে, সবাই থাকে, ওয়ার্কাররা থাকে। তারপরের যে চেম্বারটা রয়েছে বাক্সটার, সেটা হচ্ছে আপনার যেটাকে বলা হয়
সুপার চেম্বার বা হানি চেম্বার, এখানটায় কিন্তু মৌমাছিরা যে চাকটা বানায় সেখানে তারা মধু সংগ্রহ করে। এবং আমরা যখন মৌমাছির বাক্স থেকে মধু উৎপাদন করি, যখন মৌমাছিটা আমরা নিষ্কাশন করতে যাই, তখন কিন্তু এই সুপার চেম্বারের থেকেই কিন্তু আমাদেরকে মধুটা নিতে হয়। আমরা যে ব্রুট চেম্বার রয়েছে নিচে, সেই ব্রুট চেম্বার থেকে কিন্তু আমরা মধু নিতে পারি না, কারণ ওই মধুটা আমরা ছেড়ে দিই মৌমাছি তাদের খাবারের জন্য। এই সুপার চেম্বারের উপরে আরেকটা থাকে, যেটা হচ্ছে ইনার কভার, যে ঢাকা দেওয়া থাকে, এবং তার উপরে থাকে টপ কভার। তো এই পার্টগুলো কিন্তু প্রত্যেকটা বাক্সের মধ্যে দরকার, এবং এই বাক্সের মধ্যে যদি কোনো একটা পার্ট না থাকে তাহলে কিন্তু মৌমাছির পালন সম্ভবপর হবে না। এছাড়াও এই বাক্স ছাড়াও আরও বেশ কিছু জিনিস থাকে যেগুলো মৌমাছি পালনের জন্য খুবই দরকার, যেরকম ছুরি খুবই দরকার। তারপর ধরুন বিভেল মানে হচ্ছে মুখোশের মতন যেটা হয়, হ্যাঁ, যেখানে মৌমাছির আক্রমণ থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি, সেই বিভেল লাগে। হাইভ টুল লাগে। তারপর ধরুন গ্লাভস, হ্যাঁ, যাতে মৌমাছিরা আমাদেরকে মৌমাছির কামড় থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে, তার জন্য গ্লাভসও লাগে। এছাড়া হচ্ছে কম ফাউন্ডেশন শিটের দরকার হয়। এছাড়াও আরও বেশ কিছু মানে উপকরণ রয়েছে যেগুলো দিয়ে কিন্তু আমরা মৌমাছিটাকে পালন করতে পারি। এবারে বিষয়টা হচ্ছে কি, এই যে বাক্স পেলাম, সবই উপকরণ পেলাম, কিন্তু আসল যে জিনিস যেটা দরকার সেটা হচ্ছে কি, আমাদের মৌমাছির কলোনিটা। এই কলোনিটা আমরা কোথায় পাবো? এই কলোনিটা হচ্ছে এই এপিস সেরানা। এই এপিস সেরানা ইন্ডিকা কিন্তু আমাদের প্রকৃতির মধ্যেই তারা কলোনি তৈরি করে। যেমন ধরুন গাছের কুঠুরির মধ্যে, কোনোটা হয়তো মাটির বাড়ির গর্তের মধ্যে করলো, বা এরকম মানে যারা মানে গুপ্ত যে জায়গাগুলো রয়েছে সেই সব জায়গা ওরা করে, এবং এখান থেকে এদেরকে ধরে নিয়ে আমরা বাক্সের মধ্যে রেখে পালন করতে পারি। এছাড়াও যে সমস্ত কৃষক ভাইরা মানে মৌমাছি পালন করেন, বিকিপার্সরা রয়েছেন, তাদের থেকেও কিন্তু আমরা এই কলোনি কিনতে পারি। আমাদের মৌমাছি পালনের জন্য কি কি দিক দিয়ে আমাদেরকে অ্যাকচুয়ালি লক্ষ্য রাখতে হবে, ওটার সম্বন্ধে আমরা আবার জানার জন্য চেষ্টা করব। কারণ আমাদেরকে যে কোনো জিনিস একটা আমাদের নিজের ইভেন স্বাস্থ্যর দিক দিয়েও আমাদেরকে নিজেরা যদি আমরা নিজেদের স্বাস্থ্যকে যদি লক্ষ্য না রাখি, তাহলে আমরা কিন্তু অনেক সময় কি হয়, আমাদের জ্বর হতে পারে, আবার সর্দি কাশি হতে পারে, বা অন্যান্য রোগ, অনেক কিছু রোগ হতে পারে আমাদের নিজের শরীরেও। ঠিক তেমনি আমাদের মৌমাছির জন্যও কিন্তু আমাদেরকে মৌমাছি পালন করার ক্ষেত্রে কিছু জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যেটা না করলে কিন্তু আপনার মৌমাছি পালনের উপকারিতাটা আপনি হয়তো বা ঠিকভাবে পেতে পারবেন না। ঠিক আছে না? ওটা কি কি জিনিস দিয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, ওনার কাছ থেকে আমি আবার জানার জন্য চেষ্টা করব। হ্যাঁ, মৌমাছি আমি যেটা বললাম যে এরা কিন্তু প্রকৃতির মধ্যে থাকে, এরা প্রকৃতির মধ্যে নিজের মতন তারা বাসা তৈরি করে, কিন্তু মানুষ তার সুবিধার জন্য বা তার উপার্জনের জন্য বা তার লাভের জন্য এই মৌমাছিদের কিন্তু তারা পালন করতে চাইছে। তারা তাই মৌমাছির বাসযোগ্য একটা বাক্স তৈরি করছে, তার মধ্যে তাই কলোনিগুলোকে ধরে রাখছে। সুতরাং এই যে আমি বাক্সটার মধ্যে মৌমাছিটাকে ধরে রাখলাম, এখানে কিন্তু আমার কাজ শেষ হয়ে গেল না। আমাকে কিন্তু প্রতিনিয়ত এই বাক্সটার কাছে যেতে হবে এবং এই মৌমাছিগুলোকে পর্যবেক্ষণ করতে হবে। তাদের কি সুবিধা অসুবিধা সেগুলোকে আমাদেরকে দেখতে হবে। আমি ধরুন যেরকম একটা কথার মতন লাগে যে আমি মৌমাছি পালন করছি মধু নেওয়ার জন্য, কিন্তু এই মধুটা সে কখন তৈরি করছে? সে সারা বছরই সে করছে, কিন্তু ম্যাক্সিমাম তৈরি করে যখন এটাকে আমরা হারভেস্ট করতে পারি, সেটা হচ্ছে এই সময়টা, মানে বসন্তকালের সময়টা। বসন্ত থেকে আপনার ধরুন গরমকালের মধ্যে এই সময়টা শেষ হয়ে যাবে। এরপরে যখন বর্ষাকাল আসবে তখন দেখবেন যে গাছপালায় এত ফুল নেই। তাহলে যদি ফুল না থাকে তখন মৌমাছিরা তাদের খাবারটা কোথা থেকে পাবে? সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে তখন মৌমাছির থেকে মধু না নিয়ে মৌমাছিকে খাবার দিতে হবে। সেই খাবারটা কি দেব না, চিনি এবং জলের মিশ্রণ তৈরি করে কিন্তু আমরা নিয়মিত তাদেরকে দেব। এছাড়াও ধরুন এই যে বাক্সর মধ্যে ফ্রেম থাকে, যেগুলো আমরা পরে দেখব, এই ফ্রেমগুলোর মধ্যে তারা চাক তৈরি করে। তো এই ফ্রেমগুলো ঠিকঠাক আছে কি না, এবং এর মধ্যে অনেক কোনো শত্রু, যেরকম ধরুন মৌমাছিদের অনেক শত্রু রয়েছে প্রকৃতির মধ্যে, যেরকম ধরুন প্রধান শত্রু হচ্ছে টিকটিকি আছে, পিঁপড়ে আছে, যে বোলতা আছে, বিভিন্ন ধরনের ওয়াস্প বা বোলতা, যে কৃষক ভাইরা যেগুলো বলা বলে থাকেন, এগুলি থাকে, কিন্তু এরা কিন্তু নিয়মিত আক্রমণ করেন। এছাড়াও রয়েছে ওয়াক্স মথ। এরা যদি আমরা ধরুন মৌমাছি পালন করছি কিন্তু এদের রক্ষণাবেক্ষণ করছি না, তখন কিন্তু এদের যে এই যে শত্রুগুলো রয়েছে তারা কিন্তু এই মৌমাছিদেরকে নষ্ট করে ফেলে। এছাড়াও বেশ কিছু অসুখ রয়েছে, ডিজিজ, যেই ডিজিজগুলো লাগলে এগুলোর কিন্তু আর কোনো সমাধান থাকে না, তখন এই পুরো কলোনি সহ বাক্সটাকে জ্বালিয়ে ফেলতে হয়।
তো এবং এছাড়াও বেশ কিছু মাকড় রয়েছে, এই মাকড়গুলোও কিন্তু মৌমাছিদের ক্ষতি করে। তো মানে যেটা বলার বিষয় বা আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে কি, আমরা যখন মৌমাছির থেকে কিছু চাইছি যে মধু আমি মানে উৎপাদন করতে চাইছি, সুতরাং আমাকে মৌমাছিরও কিন্তু সেই মতন রক্ষণাবেক্ষণ এবং যত্ন নিতে হবে। ধরুন যেটা মাশরুম চাষেও কিন্তু কৃষক ভাইরা অনেক লাভবান হতে পারেন। মাশরুম চাষে হয়তো এত পরিশ্রমের প্রয়োজন পড়ে না মৌমাছি চাষের জন্য যেটা পরিশ্রম হয়, কিন্তু এই মৌমাছি পালন করলে এই মধু ছাড়াও আমি যেটা বললাম যে পরাগ সংযোগ, এটা কিন্তু মাশরুম করতে পারে না। এবং বিজ্ঞানীরা তো বলেইছেন যে মৌমাছির অবর্তমানে কিন্তু মানব সভ্যতায় ধ্বংস হয়ে যাবে। সুতরাং যে মৌমাছিরা আমাদের জন্য এত কিছু করে, সেই মৌমাছিদের জন্য যদি আমরা কিছু করি তাহলে কিন্তু নিজেদেরই একটা আনন্দ অনুভূত হয়। ধন্যবাদ নায়ের স্যার আপনাকে, আপনার প্রয়োজনীয় তথ্য আমাদের কৃষক ভাই বোনেদেরকে জানানোর জন্য। তো আপনারা শুনতে পেরেছেন আমাদের বিশেষজ্ঞ যিনি মৌমাছি পালন নিয়ে কাজ করেন, রিসার্চ করেন আমাদের অ্যাজ এ বিজ্ঞানী হিসাবে আমাদের এই যে মহাবিদ্যালয়ে, ত্রিপুরার একমাত্র প্রতিষ্ঠান মহাবিদ্যালয় কৃষি কলেজ, যেখানে উনি মৌমাছি পালন করে থাকেন অ্যাকচুয়ালি উনি। আর ওনার থেকে আমি আরও একটু জিনিস যেটা জানতে চাইবো, ওটা হচ্ছে আমাদের খুবই প্রয়োজনীয়। আমাদের কৃষক ভাই বোনেরা যদি চায়, ওনারা যদি কেউ মৌমাছি পালন করতে চায়, তাহলে আমাদেরকে যেটা জানতে হবে ওটা হচ্ছে একটা প্রশিক্ষণের ব্যাপার। কিছুটা প্রশিক্ষণ বা অন্যান্য কী ধরনের সাহায্য আমাদের ত্রিপুরা রাজ্যের কৃষক ভাই বোনেরা মানে সরকারি দিক দিয়ে বা অন্যান্য দিক দিয়ে থেকে আমাদের পেতে পারে, আমাদের কৃষক ভাই বোনেরা। তো ওটার জন্য আমরা কিছু তথ্য সংগ্রহ করব। ওনার আমাদের এক বিশেষজ্ঞ, যেহেতু উনি মৌমাছি পালন নিয়ে অনেক দিন ধরে কাজ করছেন, তো ওনার কাছ থেকে আমরা জানার জন্য আবার চেষ্টা করব। হ্যাঁ, যারা ত্রিপুরা রাজ্যে এরকম অনেক কৃষক ভাই রয়েছেন যারা কিন্তু অনেক আগের থেকেই মধু পালন বা মৌমাছি পালন করছেন, এবং তারা বিষয়টা খুব ভালো করেই জানেন কীরকমভাবে করতে হয়, কোথা থেকে কী সুযোগ সুবিধা রয়েছে। কিন্তু এরকমও অনেক কৃষক ভাই রয়েছেন যারা কিন্তু মৌমাছি পালনের জন্য তাদের মানে ইন্টারেস্ট রয়েছে বা আগ্রহ রয়েছে, কিন্তু তারা জানেন না কিভাবে এটা পালন করা যায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা খাদি বোর্ড, যেটা রাজ্য সরকারের, এবং ত্রিপুরা খাদি কমিশন কেভিআইসি খাদি কমিশন, এবং যেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, এই খাদি বোর্ড এবং খাদি কমিশনই কিন্তু ত্রিপুরা রাজ্যে মৌমাছির বিস্তারের জন্য কাজ করে যাচ্ছে। অনেক আগের থেকেই তারা করছেন, এবং তারা কিন্তু এই মৌমাছি পালনের জন্য যে সরঞ্জামগুলো লাগে, বাক্স সহ যে সমস্ত সরঞ্জামগুলো লাগে, এগুলো তারা দেন কৃষক ভাইদের। তার সাথে কলোনি যেগুলো লাগে, কলোনিগুলোও দেন, এবং তার সাথে প্রশিক্ষণ, যেটা মানে সবথেকে দরকার, সেই প্রশিক্ষণটাও কিন্তু তারা কৃষক ভাইরা এই কেভিআইবি এবং কেভিআইসির থেকে পেতে পারেন। তো আপনারা শুনেছেন কোথায় থেকে মানে আমরা প্রশিক্ষণ বা অন্যান্য সাহায্য হিসাবে আমাদের কৃষক ভাই বোনেরা পেতে পারে মৌমাছি পালন করতে হলে। তাহলে আমরা আমাদের সবচেয়ে বড় জিনিস যেটা জানার আমাদের প্রয়োজন, আমাদের কৃষক ভাই বোনেরা, যেটা হচ্ছে মৌমাছি পালন করে যে আমাদের ইনকাম, যে অর্থনৈতিক ওদের দিক দিয়ে, মানে অর্থনৈতিক দিক দিয়ে আমাদের কৃষক ভাই বোনেরা কীরকম মানে সাহায্য বা লাভবান হতে পারে অ্যাকচুয়ালি অর্থকরী দিক দিয়ে। তো ওটা যেহেতু আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট জিনিস অ্যাকচুয়ালি আমাদের কাছে, যেটা উনি বলতে চেয়েছেন হয়তো বা আগেও, মাশরুমের উদাহরণ দিয়ে, মাশরুম করে খালি আপনারা কিছু মাশরুম বিক্রি করে টাকা লাভ করতে পারবেন অবশ্যই, কিন্তু যেটা অন্যান্য যে সুবিধাগুলি থাকে যেটা মৌমাছি পালন করে আপনারা পেতে পারেন, কিন্তু ওটা মাশরুম চাষ করে কিন্তু আপনি পেতে পারবেন না। যেমন উনি বলেছেন পরাগ সংযোগের দিক দিয়ে, যেটা আমাদের কৃষক ভাই বোনেরা তো মাঠে ঘাটে অনেক কিছু আরও গাছপালা লাগিয়ে থাকেন, তো ওদের থেকে ওদের মানে মানে কী কয় আমাদের মধুতে উৎপাদন হতে পারে আমাদের অন্যান্য গাছ টাছ থেকে, কৃষিজাত গাছ থেকে। তো এখন আমি জানতে চাইবো যে ওনার কাছ থেকে, আমাদের বিশেষজ্ঞ নবীন্দ্র নায়ের স্যার কাছ থেকে, আবার অর্থকরী দিক দিয়ে আমাদের মৌমাছি পালন করে কৃষক ভাই বোনেরা কীরকম লাভবান হতে পারে। হ্যাঁ, মৌমাছি আমি যেটা আগেও বলেছি যে মধু প্রধান হচ্ছে কিন্তু মৌমাছি তারা তাদের চাকের মধ্যে যে সবথেকে বেশি পরিমাণ যে জিনিসটা তৈরি করে থাকে সেটা হচ্ছে মধু। এই মধু ছাড়াও কিন্তু আরও বেশ কিছু জিনিস যেগুলো তৈরি করে থাকেন, এগুলো কিন্তু আমরা ব্যবহার করি না, কিন্তু এগুলোর হচ্ছে মার্কেটে যদি আপনি দেখেন এইগুলোর দাম কিন্তু মধুর থেকে অনেক বেশি।
যদি আপনি ত্রিপুরা রাজ্যের কথা ভাবেন বা বলেন, ত্রিপুরা রাজ্যে যারা কৃষক ভাইরা মৌমাছি চাষ বা পালন করেন, তারা হচ্ছে প্রধানত মধুটাকেই তারা বাজারজাত করেন বা বিক্রি করেন, এবং সেক্ষেত্রে তারা ভালোই প্রফিট পেয়ে থাকেন। যেরকম এখন যে পিওর মধু যেটা, সেই পিওর মধু কিন্তু 800 থেকে 1000 টাকা কেজি হিসাবে কিন্তু বাজারে বিক্রি হয়। কিন্তু এইটা যদি আপনি দেখেন অন্যান্য রাজ্যে, যেখানে মৌমাছি পালনটা আরও বেশি করে কৃষক ভাইরা করে থাকেন সেই সব রাজ্যে, সেখানে দেখবেন যে মধুর চাহিদা অত বেশি নেই, কারণ ওখানে কিন্তু উৎপাদনটা অনেক বেশি। ত্রিপুরা রাজ্যে মধু উৎপাদনটা কম বলে তার কিন্তু মার্কেট ভ্যালুটা, ডিম্যান্ডটা বেশি আছে। কিন্তু অন্যান্য রাজ্যে যেখানে অনেক অনেক কৃষক ভাইরা মৌমাছি পালন করছেন, সেখানে যেহেতু প্রোডাকশানটা বেশি, সেখানে কিন্তু ডিম্যান্ডটা কম এবং দামটা কম। এবং ওই সমস্ত রাজ্যগুলো যেরকম পাঞ্জাব, কাশ্মীর বলুন বা উত্তরপ্রদেশ বলুন, এইসব রাজ্যে কিন্তু কৃষক ভাইরা কী করেন, এই মধুগুলো যারা হচ্ছে এক্সপোর্টারদের কাছে বিক্রি করে দেন, এবং এর দামটা জানলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন, মাত্র 70 থেকে 100 টাকা কেজিতে তারা কিন্তু বিক্রি করে দিচ্ছে, এখানে যেখানে 800 থেকে 1000 টাকা কেজিতে বিক্রি হয়। কিন্তু সেক্ষেত্রেও কিন্তু তারা কিন্তু তাদের কোনো লস হয় না বা লোকসান হয় না, কারণ তারা কিন্তু শুধুমাত্র মধুর ওপর নির্ভরশীল নয়, এই মধুর সাথেও কিন্তু তারা আরও অনেক কিছু উৎপাদন করে মৌমাছির বাক্স থেকে। যেরকম আমি বলছিলাম রয়্যাল জেলির দাম কিন্তু মৌমাছির মধুর থেকে কিন্তু অনেক বেশি। বি ওয়াক্স, বি ভেনম, তারপর হচ্ছে আপনার বি ব্রেড যেটা, প্রোপোলিস, এই সমস্ত জিনিসগুলো কিন্তু নিষ্কাশন করা যেতে পারে, এবং এগুলোকে যদি মার্কেটিং করা যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু কৃষক ভাইদের কিন্তু লোকসান হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এছাড়াও যেটা আমি বলবো যে মৌমাছি পালন করার সময় কিন্তু মধুর সাথে সাথেই নতুন নতুন কলোনিও তৈরি করে নেওয়া যায়। একটা মৌমাছির কলোনি আপনার রয়েছে, এই কলোনি থেকে কিন্তু আপনি 2-3টে প্রত্যেক বছরে কিন্তু কলোনি আপনি তৈরি করে নিতে পারবেন। এই কলোনিগুলো কিন্তু বাজারে ভালো দাম রয়েছে, এগুলোকে আপনারা কিন্তু কৃষক ভাইরা কিন্তু বিক্রি করতে পারবেন। তো এপিস মেলিফেরা এবং এপিস সেরানা, এই দুটো স্পিসিসের কথা আমি বলেছি। ত্রিপুরা রাজ্যে যেটা হয় প্রধানত এপিস সেরানা, যেখান থেকে বছরে 4 থেকে 5 কেজি মাত্র মধু পাওয়া যায়। কিন্তু এপিস মেলিফেরার ক্ষেত্রে এই মধুর পরিমাণটা কিন্তু প্রায় আপনার 20 থেকে 25 কেজি পর্যন্ত আপনি একটা বাক্স থেকে পেতে পারেন। এবং এই এপিস সেরানা পালনের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা রয়েছে, যেগুলো কিন্তু এপিস মেলিফেরার মধ্যে নেই। আমি বেশ কিছু অসুখ এবং শত্রুর কথা মৌমাছিদের বলেছিলাম, যেখানে কিন্তু এই শত্রুগুলো কিন্তু আবার এপিস মেলিফেরাতে কম হয়, বিভিন্ন যে রোগগুলো। তো সেখান থেকেও খুব একটা লাভবান হবেন কৃষক ভাইরা যদি এপিস মেলিফেরা করেন। কিন্তু সমস্যা হচ্ছে কি, এখানে আমাদের ত্রিপুরা রাজ্যে শুধুমাত্র এপিস সেরানা হয়। তবে ব্যক্তিগত উদ্যোগে বর্তমানে বেশ কিছু বি কিপার ভাই বোনরা রয়েছেন, যারা কিন্তু নিজেদের এপিস মেলিফেরা বাইরের রাজ্য থেকে নিয়ে আসছেন, এবং তারা চেষ্টা করছেন এপিস মেলিফেরাটা কে সাকসেসফুল করার জন্য। এবং আমি আশাবাদী যে ত্রিপুরার যে আপনার যেটা বলবো যে ক্লাইমেটিক কন্ডিশন, এই ত্রিপুরার যে ক্লাইমেটিক কন্ডিশন, এটা কিন্তু এপিস মেলিফেরা খুব ভালো মতোই করা যেতে পারে। কারণ আমাদের পার্শ্ববর্তী রাজ্য যেটা আসামে কিন্তু এই এপিস মেলিফেরা খুব ভালো মতোই হচ্ছে। ত্রিপুরার মতন এত সুন্দর ক্লাইমেটিক কন্ডিশন কিন্তু পাঞ্জাবে নেই বা কাশ্মীরে নেই। আমরা জানি যে পাঞ্জাবে বা কাশ্মীরে শীতকালে এত টেম্পারেচার কমে যায়, যেখানে মৌমাছিদের পালন করা সম্ভব হয় না। তখন তারা কি করে, তারা মাইগ্রেশন করায়, তারা বি কিপাররা ওই মৌমাছির কলোনিগুলো অন্য রাজ্যে যেখানে ফেভারেবল ক্লাইমেট রয়েছে, সেখানে কিন্তু তারা ওগুলোকে দিয়ে আসেন। এবং যখন ওই পাঞ্জাব বা কাশ্মীরের মতন রাজ্যে যখন আবার ক্লাইমেটটা ভালো হয়ে যায়, তখন তারা ওটাকে ফেরত নিয়ে আসেন। কিন্তু ত্রিপুরা রাজ্যে আমাদের এত প্রাকৃতিক যেটা গাছপালা রয়েছে, যেরকম জঙ্গল, পাঞ্জাবে ধরুন ম্যাক্সিমাম হচ্ছে কাল্টিভেবল ল্যান্ড, যেখানে হচ্ছে চাষযোগ্য জমি, কিন্তু জঙ্গল বা অন্যান্য গাছপালা ওখানে কম। কিন্তু ত্রিপুরাতে এত গাছপালা রয়েছে এবং এত ফুল রয়েছে যে আমার মনে হয় না যে কৃষক ভাইদের ত্রিপুরা রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে মাইগ্রেশন করাতে হবে মৌমাছি। তো স্বাভাবিকভাবে আমি যেটা বলতে চাইবো যে মেন সমস্যা হচ্ছে যে এই এপিস মেলিফেরা বা এপিস সেরানা যেটাই কৃষক ভাইরা চাষ করুন না কেন, এটার যে সরঞ্জামগুলো এবং বাক্সগুলো, এগুলো কিন্তু ত্রিপুরাতে অ্যাভেলেবেল নয়। এগুলো কিন্তু কেভিআইসি বা কেভিআইবি বাইরের রাজ্য থেকে কিনে এনে এগুলো কিন্তু সাপ্লাই দিচ্ছেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে যারা কার্পেন্টার ভাইরা যদি এই মৌমাছির বাক্সগুলো তৈরি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু তারাও লাভবান হবেন, কারণ এই ডিম্যান্ডটা কিন্তু আমাদের রাজ্য থেকেই কিন্তু ফুলফিল হবে। এছাড়াও হচ্ছে
যে এপিস মেলিফেরা, এই এপিস মেলিফেরার যদি সাকসেসফুল করা যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের ত্রিপুরার জমিতে যে মধুটা উৎপাদন হবে সেটা কিন্তু বাইরের বিদেশের বাজারে আমরা এক্সপোর্টও করতে পারবো। অনেক অনেক ধন্যবাদ। তো আপনারা শুনেছেন যে মৌমাছি পালন করলে মানে একজন কৃষকই নয়, যে পালন করছে খালি উনিই নয়, মানে ওনার সঙ্গে সঙ্গে আরও অনেকজন আপনার জীবনযাপনের জন্য একটা ভূমিকা পালন করতে পারে, যেটা উনি বললেন কার্পেন্টার ভাইদেরকে। এবং এখানে একটা বিজনেস, একটা ছোটো একটা খাটো বিজনেস, বা উনি একজন অ্যাজ এ কার্পেন্টার বা যারা কাজ করে থাকেন ওই সব নিয়ে যারা বাক্স বানাবেন, ওরাও কিন্তু উপকারিতা হতে পারে, ওরাও কিন্তু অর্থকর দিক দিয়ে একটু উপকার হতে পারে মৌমাছি পালনের একটা এই যে বিষয়টা দিক দিয়ে আমরা যদি আলোচনা করি। তো সবাই আমরা দেখতে পাচ্ছি যে অনেকজন মানে এখানে এই যে মৌমাছি পালনের দিক দিয়ে অ্যাকচুয়ালি উপকারিতায় আসতে পারে, মানে এই যে ভুক্তায় যদি আমরা মৌমাছি পালনটাকে যদি আরও আগে এগিয়ে নিয়ে যাই। তো এতক্ষণ আমরা শুনলাম যে আমাদের থিওরিটিক্যালি দিক দিয়ে, যেটা আমরা প্র্যাকটিক্যালি এখন যেটা দেখতে চাইবো ওটা হচ্ছে উনি যেহেতু অনেক বছর ধরে কাজ করছেন মৌমাছি পালনের, কিভাবে করছেন, কিভাবে পালন করতে হয়, তো ওটা আমরা প্র্যাকটিক্যালি মানে এখন গিয়ে একটু বক্সও দেখবো, মৌমাছিটাও দেখবো, প্লাস উনি কীভাবে কাজগুলো করে থাকেন ওটার সম্বন্ধে আমরা একটু চেষ্টা করব একটু বোঝার জন্য। তো আমরা একটু আপনাদেরকে একটু দেখাতে চাইবো আমাদের যে বক্সটা, মানে উনি কীভাবে কাজগুলো করে থাকেন। আমরা যেটা বুঝতে চাইবো ওটা হচ্ছে আমাদের, যেটা আমি আপনাকে বলেছিলাম আগে, আমাদের কৃষক ভাই বোনদেরকে এতক্ষণ তো আমরা আমাদের বিশেষজ্ঞের কাছ থেকে মুখে শুনতে পেলাম। এবার আমরা চেষ্টা করব জিনিসটা কি বা কি কি জিনিস আমাদের মৌমাছি পালন করতে গিয়ে কি কি জিনিস লাগে আর ওটাকে কীভাবে আমরা ব্যবহার করতে হবে ওটার সম্বন্ধে জানার চেষ্টা করব। প্রথমে আমি জানতে চাইবো আমাদের যে বাক্স, যেটার মধ্যে মৌমাছিদেরকে বাসস্থান, মানে মৌমাছিদের বাসস্থান বলে যে গড় একটা বাক্সের মতো, ওখানে কিভাবে তারা বসবাস করে আর মধু কিভাবে ওখান থেকে তৈরি হয় ওটা সম্বন্ধে আমরা জানার জন্য চেষ্টা করব। স্যার, হ্যাঁ, আমরা যেটা বলছিলাম যে এপিস সেরানা এবং এপিস মেলিফেরা এই দুটো জাতের জন্য দু ধরনের আলাদা আলাদা বাক্স হয়। এই বাক্সটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এপিস সেরানার বাক্স। এই বাক্সের মধ্যে সবথেকে নিচে যেটা রয়েছে এটা হচ্ছে বটম বোর্ড। এর পরে যেটা রয়েছে এই বাক্সের যে এই অংশটা এটা হচ্ছে ব্রুড চেম্বার, যেখানে মৌমাছিরা তাদের ডিম পাড়ে এবং বাচ্চাদের লালন পালন করে এবং ওয়ার্কার এবং রানী সবাই এই ব্রুড চেম্বারের মধ্যে থাকে। এর পরের যে অংশটা দেখছেন এটা হচ্ছে সুপার চেম্বার বা হানি চেম্বার। এখানটায় যেটা মধু তৈরি হয় সেই মধুটাকেই আমরা কিন্তু বাজারজাত করি। এর ওপরে রয়েছে এটা হচ্ছে ইনার কভার, এটা ইনার কভার, এবং এই ইনার কভারের ওপরে আমরা যেটা বসাই সেটা হচ্ছে টপ কভার। এবং এই টপ কভারের মধ্যে দেখুন এখানে গ্যাপ রয়েছে, ছিদ্র রয়েছে, যাতে এই ভিতরের যে গরম হাওয়াটা পাস হয়ে যেতে পারে, ভেন্টিলেটরের মতো। এই ইনার কভারের মধ্যেও দেখবেন যে এরকম ভেন্টিলেটরের মতন জিনিস রয়েছে, যেটা দিয়ে ভিতরের যে গরম হাওয়াটা যাতে বেরিয়ে যেতে পারে। এটা যে সুপার চেম্বার, এই সুপার চেম্বারকে কিন্তু আমরা এইভাবে তুলে নিতে পারি ব্রুড চেম্বার থেকে। এই সুপার চেম্বারের মধ্যে এই ধরনের ছোট ছোট ফ্রেম হয়। এই ফ্রেমগুলোর মধ্যে মৌমাছিরা তারা চাক তৈরি করে। এই চাক তারা নিজেরাও তৈরি করে নিতে পারে, অনেক সময় আমরা কম ফাউন্ডেশন সিটও এর মধ্যে লাগিয়ে দিতে পারি, যেটার ওপরে গিয়ে কিনা মৌমাছিরা চাকটা বাঁধে। এখানে টোটাল 8টা এরকম ফ্রেম থাকে, 8টা ফ্রেম থাকে। এই টপ কভারের নিচে, এই সুপার চেম্বারের নিচে যেটা ব্রুড চেম্বার রয়েছে, ব্রুড চেম্বারেও এই একই ধরনের ফ্রেম থাকে, কিন্তু সাইজটা দেখুন এই হানি চেম্বারের যে ফ্রেমটা তার থেকে কিন্তু এই ব্রুড চেম্বারের ফ্রেমটা প্রায় ডবল হয়। এবং এই ব্রুড চেম্বার যেটা, এই ব্রুড চেম্বারকেও আমরা কিন্তু এভাবে সরিয়ে নিতে পারি। মৌমাছি যখন আমরা পালন করি তখন নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হয়, এবং এই প্রত্যেকটা যে পার্ট রয়েছে বাক্সের, এই প্রত্যেকটা পার্টকে কিন্তু সরিয়ে সরিয়ে আমাদের দেখতে হয় ভিতরে কোনো মৌমাছিদের সমস্যা হচ্ছে কিনা। এরপরে লাস্ট যেটা রয়েছে এটা হচ্ছে কুইন গেট। কারণ আমরা জানি যে এপিস সেরানা এরা কিন্তু এই মৌমাছির বাক্স ছেড়ে পালিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, বিশেষত এই যে হানি ফ্লো সিজন, এখন যেরকম বসন্তকালে প্রচুর পরিমাণে মধু তৈরি হয়, তার ফলে কি হয় মৌমাছিরা প্রচুর পরিমাণে বংশবিস্তার করে, এবং বংশবিস্তার করার ফলে এই ব্রুড চেম্বারের মধ্যে এদের সংখ্যা এত বেশি হয়ে যায় যে তখন কিন্তু তারা এই বাক্সের মধ্যে থাকতে পারে না, তাদের জায়গার
কম পড়ে যায়, তখন কি হয় এই মৌমাছি নতুন নতুন কুইন সেল তৈরি করে। কারণ সাধারণত একটা বাক্সের মধ্যে, একটা চাকের মধ্যে মানে একটা বি হাইভের মধ্যে একটা মাত্র রানী থাকে, কয়েক হাজার শ্রমিক মৌমাছি থাকে এবং কয়েকশো পুরুষ মৌমাছি থাকে। এই পুরুষ মৌমাছিও সবসময় থাকে না, কিন্তু এই সময়টা যখন হানি ফ্লো পিরিয়ড, যখন ম্যাক্সিমাম গাছের মধ্যে থেকে মৌমাছিরা যে নেকটার এবং পোলেন সংগ্রহ করতে পারে, যখন প্রচুর পরিমাণে মধু তৈরি হয়, তখনই কিন্তু এই যারা ড্রোন বা হচ্ছে পুরুষ মৌমাছি তারা কিন্তু তৈরি হয়। এই পুরুষ মৌমাছি যেটা তৈরি হয়, এটা হচ্ছে মৌমাছি, যে রানী মৌমাছি সাধারণত দুই ধরনের ডিম পাড়ে, একটা হচ্ছে ফার্টিলাইজড ডিম আর একটা হচ্ছে আনফার্টিলাইজড ডিম। ফার্টিলাইজড ডিম থেকে সবসময় ওয়ার্কাররা তৈরি হয়, যারা শ্রমিক মৌমাছি, এবং আনফার্টিলাইজড যে ডিমটা সেখান থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ড্রোন বা পুরুষ। তো এই যে হানি ফ্লো সিজন, যেরকম এখন বসন্তকাল, এই সময় কিন্তু এদের সংখ্যা এত বেশি হয়ে যায় যে অনেক পুরুষ মৌমাছি তৈরি হয় এবং একটা রানী মৌমাছি আরও কিছু রানী মৌমাছির ডিম পারে, যেখান থেকে কুইন সেল তৈরি করে। ওয়ার্কাররাই কুইন সেলটা তৈরি করে এবং ওইখানে তারা বেশি পরিমাণে রয়্যাল জেলি খাওয়াতে থাকে। ওখানে যে ডিমটা রয়েছে সেই ডিমের থেকে যে বাচ্চাটা ফুটেছে সেই বাচ্চাটাকে বেশি পরিমাণে রয়্যাল জেলি খাওয়াতে থাকে। তার ফলে কী হয়, ওই যে ডিমটা ওইখান থেকে যেটা তৈরি হবে সেটা হবে রানী। এবং একটা মানে বাক্সের মধ্যে কখনো বা একটা হাইভের মধ্যে কখনো একটার বেশি রানী থাকতে পারে না। সুতরাং যখনই এই নতুন রানী তৈরি হবে, তখন পুরনো রানী কী করবে, এই বাক্সের মধ্যে যারা শ্রমিক রয়েছে বা কর্মচারী মৌমাছি রয়েছে তাদের একটা বিশাল অংশ নিয়ে কিন্তু সে উড়ে চলে যাবে। এইটাকে ব্লক করার জন্য বা এটাকে আটকানোর জন্য কিন্তু আমরা এই কুইন গেটটা এখানে লাগাই। এইখানে যে ছিদ্রগুলো রয়েছে এই ছিদ্রগুলো দিয়ে শুধুমাত্র ওয়ার্কাররা যাওয়া আসা করতে পারবে, ভিতরে ঢুকতে পারবে এবং বাইরে বেরোতে পারবে, কিন্তু রানী বা ড্রোন বা পুরুষ যে মৌমাছি তারা কিন্তু এখান থেকে পারবে না। তো এইগুলোই হচ্ছে প্রধানত আমাদের নিউটন টাইপ বি হাইভ যেটা রয়েছে এই বিভিন্ন অংশগুলো। অনেক ধন্যবাদ। তো আমি একটা জিনিস আমার নিজের ব্যক্তিগত থেকে আবার একটা জানার ইচ্ছা হয়েছে, যেটা আমি কৃষক, আমাদের কৃষক ভাই বোন যদি কেউ চায় যে সুপার চেম্বার যেটা আপনি বললেন, ওটার মধ্যে কি 8টাই থাকতে হবে না এটার বড় হতে হবে? মানে যদি কেউ চায় যে বাক্সটা আরও একটু বড় হলে এটার মধ্যে কি 8টার বেশি থাকতে পারে? না, এটা সাধারণত নির্দিষ্ট হয়, এই যে বাক্সটা রয়েছে এখানে 8টাই হবে। আবার এপিস মেলিফেরার জন্য যেটা হয় সেটা হচ্ছে 10টার বাক্স হয়। আমরা দেখেছি যে মৌমাছি কিন্তু আরও অনেক বেশি চাক বানাতে পারে। এই যে 8টা ধরুন যে ফ্রেম রয়েছে, 8টা ফ্রেমের মধ্যে যতটা চাক বানাবে, তারা প্রকৃতিতে যখন চাক বানায় তখন দেখা যায় তার থেকে অনেক বেশি ফ্রেম বানিয়েছে। কিন্তু কাজের সুবিধার জন্য এবং ম্যাক্সিমাম মধু সংগ্রহের জন্য কিন্তু আমাদের সুবিধার জন্য এটা কিন্তু তৈরি করা হয়েছে এবং এটা হচ্ছে বিজ্ঞানসম্মত উপায় কিন্তু এই বাক্সটা তৈরি করা হয়েছে। ঠিক আছে। তো যেটা আমার খুবই মানে আনন্দিত মানে জানতে পারে যে আপনারাও হয়তো বা জানতে পেরেছেন যে মৌমাছি একটা রানী, একটা বাক্সের মধ্যে একটাই রানী থাকতে হবে, একটা বেশি রানী থাকলেও আবার অসুবিধা হয়ে যাবে। তো ওটাকে প্রোটেক্ট করার জন্য মানে কীভাবে একটাই রানী রাখা যেতে পারে, ওটার জন্য আপনারা দেখেছেন যে একটা কুইন গেট বলে এখানে আছেন, নিচে একটা কুইন গেট বলে আছে, যেটার মাধ্যমে কি হচ্ছে, কুইন যে রানী যেটা বলি আমরা, একটাই রানী যেটা দরকার, ওই রানীটা মানে যেটা এই যে গ্যাপ আছে আপনার, ছোটো ছোটো গ্যাপ আছে, ওই গ্যাপ দিয়ে বেরো হতে পারবেন আর কি। ওর সঙ্গে সঙ্গে পুরুষ যে মানে মৌমাছি আছে ওরাও কিন্তু বের হতে পারবে না। বাকি শ্রমিক মৌমাছি যেটা আছে ওটাই খালি বের হতে পারবে এই যে কুইন গেট দিয়ে। তো ওটা খুবই দরকার আমার মনে হয়। ওটা না থাকলে আবার একটা রানীরা মানে কি বাকি ওদের সব উড়ে যেতে পারে, আপনার বাক্স থেকে উড়ে যেতে পারে, যেটা আপনার জন্য একটা লস হতে পারে। ঠিক আছে না? তো আর কিছু আছে জিনিস, আমি আরও কিছু জিনিস যদি থাকে তাহলে ওনার কাছ থেকে আবার কিছু দেখানোর জন্য চেষ্টা করব আপনাদেরকে। হ্যাঁ, এই বিষয়ে আর একটা জিনিস বলার, যেটা হচ্ছে যেটা বললাম যে এই সময় মৌমাছিরা নতুন রানী তৈরি করে এবং পুরনো রানী তাদের বেশ কিছু সংখ্যক শ্রমিক মৌমাছি নিয়ে উড়ে চলে যায়। এটাকে বলা হয় সোয়ার্মিং। এছাড়াও ধরুন এই যে এই বাক্সটা তাদের পছন্দ হলো না, এই বাসস্থানটা তাদের পছন্দ হলো না, সেক্ষেত্রে কিন্তু রানী যে রয়েছে সে কিন্তু বাক্সের মধ্যে যত সমস্ত ওয়ার্কার শ্রমিক মৌমাছি নিয়ে রয়েছে তাদের সবাইকে নিয়ে উড়ে চলে যেতে পারে। এটাকে বলা হয় অ্যাবসকন্ডিং হ্যাবিট, ডিজার্টেশন। এটাকে ডিজার্ট করে দিয়ে চলে যাবে। আপনি আজকে দেখলেন সব মৌমাছি আছে, কালকে এসে দেখলেন একটাও মৌমাছি নেই, তার মানে এটাকে ডিজার্ট করে দিয়েছে। এইটা হচ্ছে প্রধান সমস্যা এপিস সেরানা ইন্ডিকা পালনের ক্ষেত্রে। কিন্তু এপিস মেলিফেরার ক্ষেত্রে কি হয়, এই সমস্যাটা কিন্তু অনেকটা কম। তাদের কিন্তু এই যে অ্যাবসকন্ডিং হ্যাবিটটা কিন্তু খুব কম। আচ্ছা, এছাড়াও এই বাক্স ছাড়াও আরও বেশ কিছু সরঞ্জাম রয়েছে যেগুলো আমাদের মৌমাছি পালন করার ক্ষেত্রে লাগে। যেরকম আমি বলছিলাম যে বি ভেল, এটা হচ্ছে জাস্ট বি ভেল।
এটা যারা ওয়ার্কার রয়েছেন, বি কিপার যারা রয়েছেন, তারা এইভাবে পড়ে নেবেন। পড়ে নিলে পরে কি হবে, মৌমাছিরা এই যে এপিস সেরানা এরা তো একটু অ্যাগ্রেসিভ, এপিস মেলিফেরা এতটা অ্যাগ্রেসিভ নয়। অ্যাগ্রেসিভ মানে এরা হঠাৎ করে আপনাকে আক্রমণ করে দিতে পারে। এপিস সেরানা মানে এপিস সেরানা যত বেশি সংখ্যক হুল আপনাকে ফোটাবে, এপিস মেলিফেরা কিন্তু অত বেশি হুল ফোটায় না। তো যাই হোক, নিজেদের সেফগার্ডের জন্য কিন্তু কৃষক ভাইরা এটা ব্যবহার করতে পারেন। এছাড়াও এটা রয়েছে গ্লাভস, সাধারণ গ্লাভস, যেটা এই গ্লাভসটাও ব্যবহার করতে পারেন সাধারণত হাতে। যেটা আমরা করি মৌমাছি পালনের জন্য, আমাদের সারা শরীরটা যেন ফুল স্লিভে ঢাকা থাকে। ফুল স্লিভ মানে হচ্ছে ফুল হাতা জামা আমরা পরে থাকবো, গ্লাভস পরবো, শু পরবো, বি ভেল নেব, তার সাথে থাকবে স্মোকার। এটা হচ্ছে স্মোকার, এর মধ্যে কিছু একটা দেওয়া হবে এবং আগুন দেওয়া হবে, তার ফলে এভাবে টিপলে স্মোক বেরোবে। এই স্মোকটা দিলে পরে কি হয়, মৌমাছিদের তখন আক্রমণের প্রবণতাটা কমে যায়। তখন তারা আক্রমণ না করে তারা বাক্সের নিচের দিকে চলে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের এটা কিন্তু খুবই মানে প্রয়োজনীয় একটা সরঞ্জাম। তার সাথে হচ্ছে এই ছুরি, এই ছুরিটা কিন্তু খুবই দরকার মৌমাছি পালন করতে গেলে। মানে আর তার সাথে আরেকটা থাকে বি হাইভ টুল, বি হাইভ টুলও খুব দরকার। এবং আমি যেগুলো বলেছি আরেকটা জিনিস থাকে যে হানি এক্সট্রাক্টার মেশিন, মধু নিষ্কাশন যন্ত্র। এটা একটা গোল ড্রামের মতন হয়, এই ড্রামটার মধ্যে যেগুলো দেখালাম যে ফ্রেমগুলো রয়েছে, ফ্রেম সহ ঢুকিয়ে এটাকে ঘোরালে সেন্ট্রিফিউজ ফোর্সের জন্য এগুলো বেরিয়ে আসে মধুটা। আচ্ছা স্যার, একটু চেষ্টা করবো জানার জন্য, এই যে নাইফটা আপনি দেখিয়েছেন, যে নাইফটা উনি দেখিয়েছেন, নাইফটার পারপাসটা একটু জানতে চেষ্টা করবো আমি ওনাদের কাছ থেকে। নাইফটা থাকার মানে কি কারণটা কি, কিসের জন্য লাগে? হ্যাঁ, এই নাইফটা কিন্তু আমি যে এরকম দেখালাম তার মানে এই নাইফটা ইউজ করতে হবে এরকম ব্যাপার নেই। যে কোনো নাইফ ইউজ করা যেতে পারে, কিন্তু দেখতে হবে এর যেন যথেষ্ট ধার থাকে। কারণ মৌমাছিরা কি করে, এই যে আমি প্রোপোলিসের কথা বলছিলাম, এই প্রোপোলিস দিয়ে যে গ্যাপগুলো রয়েছে বাক্সের মধ্যে, ধরুন কোনো গ্যাপ রয়েছে, সেই গ্যাপটাকে তারা ক্লোজ করে দেয়। বা দুটো ফ্রেমকে তারা একসাথে জুড়ে দিতে পারে। দুটো ফ্রেমের মধ্যে দুটো চাক তারা বানিয়েছে, কিন্তু বানাতে গিয়েও কিন্তু প্রোপোলিস দিয়ে সেই দুটোকে জুড়ে দিতে পারে। সেক্ষেত্রে এটাকে এই ছুরিটা দিয়ে ওটাকে কেটে নেওয়া হয়। এছাড়াও হচ্ছে যে ধরুন যখন আমরা পরিষ্কার করি বাক্সটাকে, মানে ব্রুট চেম্বারটাকে তুলে নিয়ে নিচের বটম বোর্ডে যে মানে আবর্জনাগুলো থাকে, সেগুলোকে আমরা এই ছুরি দিয়ে পরিষ্কার করে দিই বসে বসে। ধন্যবাদ। তো এবার আমরা একটু চেষ্টা করব জীবিত মৌমাছি আমাদের বক্সের ভিতরে, যেটা ওনার রিসার্চের আন্ডারে চলছে এইখানে এই মহাবিদ্যালয়ে, ওটাকে আমরা একটু দেখার জন্য চেষ্টা করব মৌমাছি, জীবিত মৌমাছিগুলা কীভাবে বসবাস করছে বা কীভাবে। স্যার আমাদের বিশেষজ্ঞ, উনি আবার আমাদেরকে নিয়ে ওখানে দেখাবেন। তো আমরা একটু চেষ্টা করব বোঝার জন্য একটু। এতক্ষণে আমরা অনেক কিছু জেনেছি আমাদের মৌমাছি পালনের সম্বন্ধে আমাদের বিশেষজ্ঞ ডক্টর নবেন্দু নায়ারের কাছ থেকে। উনি কীভাবে করছেন এই কাজগুলা, এখানে আমরা এটাও দেখলাম আমরা মৌমাছিদের কীভাবে কোথায় কীভাবে পালন করতে, কী দিক দিয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে মৌমাছি পালন করতে হলে, আর আমাদের মৌমাছি পালন করার পর আমাদের কী উপকারিতায় থাকতে হবে, মানে হতে পারে আমাদের অর্থকরী দিক দিয়ে, বিশেষ করে আমাদের কৃষক ভাই বোনেরা কীভাবে সাহায্য মানে লাভবান হতে পারে আমাদের বিশেষত অর্থকরী দিক থেকে, ইকোনমিক পয়েন্ট অফ ভিউ যদি আমরা চিন্তা করি, তাহলে মৌমাছি পালনটা আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি। আমাদের কৃষক ভাই বোনেরা এটা একটা আগামী দিনে একটা বড় একটা জিনিস হিসাবে তাদের আপনাদের অ্যাজ এ এন্টারপ্রাইজ হিসাবে নিতে পারে যে কোনো একজন লোক, মানে আমাদের কৃষক ভাই বোনেরাই নয়, অন্য যে কোনো একজন যদি ইন্টারেস্টেড যদি থাকে, তাহলে মৌমাছি চাষ করে কিন্তু অনেক কিছু করতে পারে। ওটা আমরা আমাদের বিশেষজ্ঞ ডক্টর নবেন্দু নায়ারের কাছ থেকে জানলাম এতক্ষণে। তো আজকে এই বলে আমি আমাদের এই যে প্রোগ্রাম, যে কৃষি কথা, আমাদের নিউজ ভ্যানগার্ডের তরফ থেকে আমি আপনাদের সবাইকে
স্বাগত জানাইব। প্লাস আগামী দিন আমরা আবার দেখা হবে আপনাদের সঙ্গে আর অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো এই বলে আমি আপনাদের সবাইকে নমস্কার জানালাম। ধন্যবাদ।